ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু সিরাজেম একাডেমি। তো আমাদের যে আপার প্রাইমারি টেট ব্যাচের ক্লাস সেটা শুরু হয়ে গেছে। অনেকেই এই ব্যাচে তোমরা অ্যাডমিশন নিয়েছো, আবার অনেকেই ইন্টারেস্টেড কিন্তু ডিলে করছো। তো তাদেরকে বলবো যে তোমরা ডিলে করবে না, অতি সত্ত্বর এই ব্যাচটা জয়েন করে নেবে। কারণ হচ্ছে আমি সিডিপির টিচার, আমি এখানে সিডিপি পড়াবো তোমাদেরকে, ক্লাসও স্টার্ট করে দিয়েছি। তো প্রথম যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেগুলো কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলিতে খুব হেল্পফুল। তো প্রথম ক্লাসগুলো তোমরা যদি না করো, পরে গিয়ে যদি জয়েন করো, তাহলে তোমাদের কিন্তু প্রবলেম ফেস করতে হবে। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা কি করো না, ব্যাচটা খুব দ্রুত জয়েন করে নাও। এবার দেখো, নেক্সট হচ্ছে অনেকে তোমাদের মধ্যে কি করছো না, ডেমো দেখতে চাইছো যে কীরকম ক্লাস হয়। এটা ভালো জিনিস, দেখতেই পারো, কারণ তুমি যখন কোনো কিছু পারচেজ করবে অবশ্যই দেখে নেবে। তো আমার যে প্রথম ক্লাস সিডিপির, সেটা কিন্তু ইউটিউবে আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। তাছাড়া এই যে ভিডিও, এটাও অ্যাজ এ ডেমো তোমরা দেখতে পারো। তো তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ব্যাচটা খুব দ্রুত জয়েন করে নেবে। কারণ তোমাদেরকে বললাম যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাছাড়া তোমরা জানো যে সিডিপি টেট এক্সামের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্স রোল প্লে করে। তো উইদাউট এনি ফার্দার দিয়ে লেটস লার্ন টুগেদার। তো চলো আমরা আজকের টপিক নিয়ে আলোচনা করি। তো আজকে পড়াবো তোমাদের লার্নিং থিওরিজ। তো আজকে পড়াবো থর্নডাইকের থিওরি বা এক্সপেরিমেন্ট। এবার প্রথমে আমরা জানব যে থর্নডাইক কে ছিলেন, তাই তো? তাহলে থর্নডাইক ছিলেন আমেরিকান মনোবিজ্ঞানী। তোমাদের যে ইন্ট্রোডাকশন ক্লাস সেখানেও কিন্তু তোমাদের বিহেভিয়ারিজম যখন পড়িয়েছিলাম, থর্নডাইক সম্পর্কে কিন্তু অনেক কথাই বলেছিলাম। তো কি বললাম, তিনি ছিলেন একজন আমেরিকান মনোবিজ্ঞানী। তিনি যে স্কুল অফ সাইকোলজিকে সমর্থন করতেন সেটা হচ্ছে বিহেভিয়ারিজম অর্থাৎ ব্যবহারবাদ। এবার দেখো, ব্যবহারবাদের জনক ছিলেন জেবি ওয়াটসন। কিন্তু জেবি ওয়াটসন ব্যবহারবাদকে অতটা বলতে পারো ডেভেলপ করতে পারেননি যতটা থর্নডাইক করেছিলেন। অর্থাৎ ব্যবহারবাদকে সর্বোচ্চ শিখায় যদি কেউ নিয়ে যেয়ে থাকেন, তিনি হচ্ছেন থর্নডাইক। এবার দেখো, থর্নডাইককে বলা হয় ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞানের জনক বলা হয় থর্নডাইককে। এবার তোমরা হয়তো এটা পড়েছো, কিন্তু তোমাদের মনে হয়তো কোয়েশ্চেন্স আছে যে কেন বলা হয় শিক্ষা মনোবিজ্ঞানের জনক থর্নডাইককে, কেন বলা হয়? তো এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে থর্নডাইকের আগে যতগুলো মনোবিজ্ঞানী ছিলেন, তেনারা কি করতেন না, তিনাদের যে রিসার্চ সেটা মনোবিজ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ রাখতেন। কিন্তু থর্নডাইক ছিলেন প্রথম মনোবিজ্ঞানী যিনি মনোবিজ্ঞানকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করেন, অর্থাৎ এডুকেশনে এটাকে অ্যাপ্লাই করেন। সেজন্য আমরা থর্নডাইককে বলে থাকি ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞানের জনক। আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আশা করি এই কোয়েশ্চেন্সটা আর তোমাদের মাথার মধ্যে আসবে না যে কেন শিক্ষা মনোবিজ্ঞানের জনক বলা হয় থর্নডাইককে। কারণ তিনিই হচ্ছেন প্রথম মনোবিজ্ঞানী যিনি মনোবিজ্ঞানকে শিক্ষাক্ষেত্রে কি করেছিলেন না, প্রয়োগ করেছিলেন। আশা করি ব্যাপারটা বুঝে গেছো। এছাড়া বলতে পারো এডুকেশনাল সাইকোলজিতে অনেকগুলো কনসেপ্ট কিন্তু থর্নডাইক নিয়ে এসেছিলেন। ফার্স্ট হচ্ছে পানিশমেন্ট, অর্থাৎ শাস্তি। তোমরা স্কুলে যে মার খেয়েছি, তিনার মূল কারণ হচ্ছেন থর্নডাইক। আর এছাড়াও তোমরা যারা রিওয়ার্ডস অর্থাৎ পুরস্কার পেয়েছো, তারও জনক হচ্ছেন থর্নডাইক। তাহলে আমরা যারা মার খেয়েছি তার কারণ হচ্ছেন থর্নডাইক, আবার তোমরা যারা পুরস্কার পেয়েছো তারও জনক হচ্ছেন থর্নডাইক। এক সময় তোমরা জানো যে থর্নডাইকের যে অবদান সেটা তোমরা লার্নিংয়েও পাবে, তোমরা ডেভেলপমেন্টাল সাইকোলজিতেও পাবে, সব জায়গাতে থর্নডাইক। এক সময় থর্নডাইককে বলা হতো এডুকেশনাল সাইকোলজির গড, মানে কেউ এর সামনে টিকতো না, কারো থিওরি কিন্তু মানে থর্নডাইকের সামনে টিকতো না। তার মানে থর্নডাইক কি বলতে পারো যে মানুষের কাছে খুব গ্রহণযোগ্য ছিলেন। কিন্তু একজন ফিলোসোফার যিনি থর্নডাইককে চ্যালেঞ্জ করেছিলেন তিনি হলেন জন ডিউই। কিন্তু প্রথম জন ডিউইর কথা কিন্তু কেউ শুনতো না। কিন্তু পরবর্তীকালে তিনার মানে মৃত্যুর পর তিনার অনেক কিন্তু বলতে পারো যে কনসেপ্ট সেটা কিন্তু কি করা হয়েছে না, অ্যাকসেপ্ট করা হয়েছে। যেরকম আজকের স্কুলে আমরা যে প্রজেক্ট মেথড করাই বাচ্চাদের, সেটা হচ্ছে কার কনসেপ্ট না, জন ডিউইর। তো এটা আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব পরের টপিকে। তো আজকে আমরা থর্নডাইকেই সীমাবদ্ধ থাকব। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা? তো এবার দেখো, থর্নডাইকের যে লার্নিং থিওরি সেটা হচ্ছে ভুল ও প্রচেষ্টার তত্ত্ব।
যেটাকে আমরা বলবো ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং। এবার দেখো, ট্রায়াল কথার মানে হচ্ছে প্রচেষ্টা বা চেষ্টা, আর এরর কথার মানে হচ্ছে ভুল। এবার দেখো একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই। ধরো একটা বাচ্চাকে তুমি ধরো একটা প্রবলেম দিলে, যে ধরো 3x প্লাস 4y তার হোল স্কোয়ার, এটাকে ওকে সিম্পলিফিকেশন করতে বললে, অর্থাৎ এটাকে তুমি কি করতে বললে, সরলীকরণ করতে বললে। তাহলে যার প্রথম যখন ইনিশিয়াল স্টেজে থাকে বাচ্চারা, তখন কিন্তু এই যে বীজগাণিতিক এই যে বলতে পারো যে প্রবলেমটা, এটা কি করতে হয় না, সরলীকরণ করতে প্রবলেম হয়। তখন ও কি করলো না, প্রথমে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ইউজ করলো। তো টিচার বলল না, এটা হয়নি, ভুল হয়েছে। তারপর কি করলো না, ও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করলো। তখন টিচার বলল যে না, ঠিক আছে। তাহলে দেখো, ও প্রথম চেষ্টা কি করলো না, এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ যখন করলো এটা ভুল হয়ে গেল, তার মানে এটা ছিল ওর একটা ট্রায়াল, মানে বলতে পারো একটা প্রচেষ্টা। তারপরে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এটাও ছিল একটা প্রচেষ্টা, কিন্তু দেখো প্রথম প্রচেষ্টা ছিল ভুল, দ্বিতীয়টা ছিল ঠিক। তার মানে থর্নডাইক কি বলতে চেয়েছেন, থর্নডাইক বলতে চেয়েছেন যে আমরা যখনই কোনো কিছু নতুন কোনো কিছু শিখতে যাব, ভুল হবে, এটা স্বাভাবিক। অর্থাৎ তুমি যখন চেষ্টা করবে, তোমার যে সব অ্যাটেম্প্ট ঠিক হবে এটা কিন্তু নাও হতে পারে। হতে পারে যে ফার্স্ট অ্যাটেম্প্টেই ঠিক হয়ে গেল, কিন্তু এটার প্রবাবিলিটি থাকে, সম্ভাবনা থাকে যে তুমি যখন নতুন কোনো কিছু করতে যাবে, প্রথম ভুল হবে। আর এই ভুলগুলো আমরা কি করব না, ভুলগুলো কমাতে কমাতে আমাদের কি করব না, আমরা সঠিকটা জেনে যাব। যেরকম ও বুঝতে পারলো যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ইউজ হবে না, তাহলে আমি কি এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করে নিল। তার মানে তুমি যখন কি করবে না, ভুলগুলো সরাতে থাকবে, ভুলগুলো বাদ দিতে থাকবে, একসময় তুমি সঠিকটা জানতে পারবে। তার মানে তুমি ভুলের মাধ্যমে কি করবে না, সঠিকটা জানতে পারবে। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, যে ট্রায়াল কথার মানে হচ্ছে প্রচেষ্টা, আর এরর কথার মানে হচ্ছে ভুল। অর্থাৎ আমরা যখন কোনো কিছু নতুন শিখতে যাব, তখন আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। মানে প্রত্যেকটা আমাদের যে অ্যাটেম্প্ট ঠিক হবে এরকম কিন্তু কোনো কথা নয়, যে আমাদের প্রত্যেকটা ট্রায়ালই আমাদের ঠিক হবে। আমাদের প্রচেষ্টার মধ্যে কি হবে না, ভুল হবে, আর এই ভুলগুলো কমাতে কমাতেই আমরা কি করব না, সঠিকটা জানতে পারবো। তো নেক্সট দেখো, এই যে তোমার এক্সপেরিমেন্ট, থর্নডাইকের এক্সপেরিমেন্ট, এটা বোঝার আগে তোমাদের দুটো কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্টিমিউলাস, যেটাকে আমরা বলি উদ্দীপক, আর একটা হচ্ছে রেসপন্স, যেটাকে বলি প্রতিক্রিয়া। তো এর আগেও তোমাদেরকে বলেছি, তো আবার বলছি। দেখো প্রথমে দেখো স্টিমিউলাস বা উদ্দীপক কি। তাহলে খুব সহজ ভাষায় তোমাদেরকে বলবো যে দেখো, যে চাহিদা বা পরিস্থিতি মানুষ বা প্রাণীকে, এবার তোমাদের কোয়েশ্চেন্স হতেই পারবে, তোমরা হয়তো জীববিজ্ঞানে পড়েছো জীব। দেখো জীব লিখছি না আমি এই জন্য যে আমরা সাইকোলজিতে কিন্তু উদ্ভিদকে নিয়ে আমরা স্টাডি করব না, আমরা অ্যানিম্যালস আর মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাহলে যে চাহিদা বা পরিস্থিতি মানুষ বা প্রাণীকে কোনো কাজ বা আচরণ করার জন্য উদ্বুদ্ধ বা প্রেরিত করে তাকে উদ্দীপক বলে। দেখো ডেফিনেশন কিন্তু ইম্পর্টেন্ট না, যে তোমাদেরকে বলবে যে উদ্দীপক কাকে বলে, লিখতে বলবে না, তোমরা জানো তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন কনসেপ্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম, যে চাহিদা বা পরিস্থিতি
মানুষ বা প্রাণীকে কোনো কাজ করার জন্য উদ্বুদ্ধ বা প্রেরিত করে তাকে আমরা কি বলবো? উদ্দীপক। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে রেসপন্স। এটা জানবো রেসপন্স। এবার দেখো রেসপন্স কাকে বলে? তাহলে উদ্দীপকের প্রভাবে মানুষ বা প্রাণী যে আচরণ, যে কাজ বা আচরণ করে থাকে তাকে রেসপন্স বা প্রতিক্রিয়া বলে। এবার দেখো হয়তো ডেফিনেশনটা তোমাদের মাথার উপর দিয়ে চলে গেল, হয়তো ডেফিনেশনটা তোমরা বুঝতে পারলে না ঠিকঠাক, কিন্তু তোমাদেরকে আমি যে কোনো কনসেপ্ট বোঝানোর সময় কি করি না একটা করে এক্সাম্পল দিয়ে থাকি। কারণ এক্সাম্পল আমাদের কি করে না, এক্সাম্পল আমাদের বলতে পারো কনসেপ্ট অনেকটা ক্লিয়ার করে দেয়। তো চলো এখানেও একটা এক্সাম্পল নেব। ধরো এখানে একটা এক্সাম্পল নেব। এখন তোমরা সবাই কিসের প্রিপারেশন নিচ্ছ? তোমরা আপার প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছ। তার মানে আপার প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছ মানে জব হচ্ছে তোমাদের একটা চাহিদা, অর্থাৎ জব বা বলতে পারো চাকুরি, তাই তো, বা চাকরি, এটা হচ্ছে তোমাদের জন্য একটা কি চাহিদা। তার মানে এই জবটাই হচ্ছে তোমাদের জন্য কি একটা উদ্দীপক। এবার দেখো এই জব পাওয়ার জন্য তোমরা কি করছো না, জব পাওয়ার জন্য তোমরা কি করছো না, খুব হার্ড ওয়ার্ক করছো, পড়াশোনা করছো। তাহলে এই যে জব পাওয়ার জন্য তোমরা তোমাদের চাহিদা পূরণের জন্য তোমরা কি করছো না, পড়াশোনা করছো। এই পড়াশোনাটা হচ্ছে তোমাদের রেসপন্স। তার মানে তোমরা যে পড়াশোনা বা স্টাডি করছো, এটা হচ্ছে তোমাদের রেসপন্স বা প্রতিক্রিয়া। তাহলে এটাই হচ্ছে তোমাদের প্রতিক্রিয়া, তাই তো। এটা আমরা যখন প্যাভলভ পড়বো আরও আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে, যে যখন আমরা সুস্বাদু খাবার দেখি, তাহলে এই সুস্বাদু খাবারটা হচ্ছে আমাদের জন্য একটা উদ্দীপক। এবার আমরা যখন খুব সুস্বাদু খাবার দেখি তখন আমাদের কি হয় না, জিভ দিয়ে বলতে পারো আমাদের মুখ থেকে কি হয় না, লালাক্ষরণ হয়, এটা হচ্ছে আমাদের রেসপন্স, তাই তো। তো এটা প্যাভলভের যখন থিওরি পড়বো ক্লাসিক্যাল কন্ডিশনিং তখনও আমরা সেখানে পড়বো সেটা। তো আমরা আজকে থর্নডাইকেই সীমাবদ্ধ থাকি। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, যে জব যেটা সেটা হচ্ছে তোমার চাহিদা, এটাই হচ্ছে তোমার উদ্দীপক। তার জন্য যে তুমি পড়াশোনা করছো অর্থাৎ স্টাডি করছো, এটা হচ্ছে তোমার রেসপন্স। এবার দেখো এই জন্যই তোমাদেরকে এটা পড়ালাম, যে এখানে কিন্তু এই যে কনসেপ্ট অর্থাৎ বলতে পারো যে উদ্দীপক এবং প্রতিক্রিয়া, এটা কিন্তু থর্নডাইকের এক্সপেরিমেন্টে তোমাদের লাগবে। বুঝতে কি হবে না, এই এক্সপেরিমেন্টটা বোঝার জন্য এই কনসেপ্টটা বোঝা দরকার। তো এবার আমরা আসবো থর্নডাইকের এক্সপেরিমেন্টে। এবার দেখো থর্নডাইকের যে এক্সপেরিমেন্ট বা পরীক্ষা কি করেছিলেন থর্নডাইক না, থর্নডাইক একটা পাজেল বক্স তৈরি করেছিলেন। থর্নডাইক কি করেছিলেন, একটা পাজেল বক্স তৈরি করেছিলেন। তাহলে দেখো তোমাদেরকে কিন্তু মাঝে মাঝে এই কোয়েশ্চেন্সটাও করা হয় যে পাজেল বক্সের থিওরি কার সাথে বলতে কোন লার্নিং থিওরির সাথে সম্পর্কিত। তাহলে তোমরা মনে রাখবে এই পাজেল বক্স হচ্ছে থর্নডাইক। তাহলে দেখো এই পাজেল বক্স তৈরি করেছিলেন, পাজেল কথার মানেই বুঝতে পারছো যে একটা তোমাকে কি করবে না, দ্বন্দ্ব সৃষ্টি করে দেবে, তুমি বুঝতে পারবে না যে কি করতে হবে। এবার দেখো পাজেল বক্স তৈরি করেছিলেন, এই পাজেল বক্সের মধ্যে কি করেছিলেন, একটা বিড়ালকে তিনি আবদ্ধ করেছিলেন, মানে পাজেল বক্সের মধ্যে একটা বিড়ালকে রেখে দিয়েছিলেন। এবার দেখো এই বিড়ালের সামনে তিনি রেখেছিলেন টেস্টি ফুড, খুব টেস্টি ফুড। এবার দেখো পাজেল বক্সটা তিনি এমনভাবে ডিজাইন করেছিলেন যে এই পাজেল বক্সটা একটা লিভারের সাথে কানেক্ট করা আছে, এই দড়িটা, এই দড়িটাতে তখনই টান পড়বে যখন তুমি এই লিভারের উপর কি করবে না, পুশ করবে। তাহলে দেখো এটা হচ্ছে 1 নম্বর ছবি, তোমরা ভালোভাবে বুঝে নাও। এটা হচ্ছে 2 নম্বর, এটা 3,
এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। এবার দেখো তাহলে কি বললাম যে তিনি একটা পাজেল বক্স তৈরি করেছিলেন। এই পাজেল বক্সের মধ্যে তিনি কি করেছিলেন না বিড়ালকে আবদ্ধ করে রেখেছিলেন। এবার বিড়ালের সামনে তিনি রেখেছিলেন টেস্টি ফুড, বিড়ালের সামনে রেখেছিলেন তিনি টেস্টি ফুড। তো এবার দেখো এই যে টেস্টি ফুড, এই টেস্টি ফুডটা হচ্ছে একটা উদ্দীপক। তাহলে এই টেস্টি ফুডটাই হচ্ছে কি একটা উদ্দীপক। উদ্দীপক এবার দেখো যেহেতু খাবার সামনে আছে, বিড়ালকে আবদ্ধ মানে খাঁচার মধ্যে রাখা আছে, বক্সের মধ্যে রাখা আছে, বিড়ালের কি পেয়েছে না খুব ক্ষুধা পেয়েছে। এবার বিড়াল কি করবে না খাবারের জন্য ছটফট করবে, খাওয়ার চেষ্টা করবে। সামনে খাবার রাখা আছে, তো বিড়াল কি করছে না পাজেল বক্স থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে যে কীভাবে বাইরে বেরিয়ে যাব এবং ওই টেস্টি ফুডটা আমি খাবো। সেই জন্য বিড়াল কি করছে, প্রথমে দেখো বিড়াল কি করছে এই যে পাজেল বক্সের যেগুলো বলতে পারো যে ফাঁক আছে এইগুলো দিয়ে, অর্থাৎ এই যে বুঝতেই পারছো এগুলো কিন্তু কি রাখা হয়েছে না গ্যাপ রাখা হয়েছে। তো এইগুলো দিয়ে কি করছে না বিড়াল পা দিয়ে খাবারটা টানার চেষ্টা করছে। এবার দেখো থর্নডাইক এমনভাবেই খাবারটাকে রেখেছিলেন যেটা ছিল এই যে বিড়ালের পায়ের রেঞ্জের বাইরে, মানে পা দিয়ে কিন্তু খাবারটা টানা যাবে না। তাহলে দেখো বিড়ালের যে ফার্স্ট ট্রায়াল সেটা কিন্তু কি হলো না ব্যর্থ হয়ে গেল। এবার দেখো ও যেহেতু প্রথমে বুঝতে পারলো যে পা দিয়ে টানা যাবে না, তাহলে এটাকে কি করলো, এটাকে বাদ দিয়ে দিল। তার মানে প্রথম যেটা সেটা হলো ভুল, তাহলে ভুলটাকে বাদ দিয়ে দিল। তাহলে সেকেন্ড অ্যাটেম্প্ট কি করলো, সেকেন্ড অ্যাটেম্প্টে বাইরে থেকে এই যে লক এটা খোলার চেষ্টা করলো। দেখলো এটা দিয়েও কি হচ্ছে না, কাজ হচ্ছে না। অর্থাৎ বিড়াল কি করলো, ফার্স্টে পা দিয়ে টানার চেষ্টা করলো, তারপরে বাইরে যে লক আছে সেটা খোলার চেষ্টা করলো, পারলো না। তার মানে বুঝতে পারছো যে সেকেন্ড অ্যাটেম্পটও কি হয়ে গেল না ভুল হয়ে গেল। নেক্সট দেখো নেক্সট ও কি করলো, ডাইরেক্ট দড়িটা কি করলো না টানলো, এবারও কিন্তু খুললো না পাজেল বক্সটা। ফোর্থ অ্যাটেম্পটে কি হলো, ফোর্থ অ্যাটেম্পটে এখানেই অ্যাকচুয়ালি খুলে যাবে যে দড়িটা না টেনে ও যদি কি করে এই যে লিভার, এই লিভারের উপর যদি পা দেই, অর্থাৎ লিভারটাকে যদি পুশ করে, তাহলেই কি হবে না এই লকটা খুলে যাবে। আর লকটা যদি খুলে যায় তাহলে কিন্তু কি হবে না দরজাটা খুলে যাবে। এবার বিড়ালের কি হয়, বিড়ালের পাটা এই লিভারের উপর পড়ে, মানে পাটা হঠাৎ ও কিন্তু চেষ্টা করছে, তো হঠাৎ ওর পাটা লিভারের উপর পড়ে যায়। এবার লিভারটা কি পা পড়লো, মানে লিভারটা পুশ হলো। এবার যেহেতু লিভারটা পুশ করলেই কি হবে না লকটা খুলে যাবে। এবার লকটা খুলে গেল। বিড়াল কিন্তু প্রথমে বুঝতে পারেনি যে এই যে লিভারের উপর পা দেওয়ার জন্যই কিন্তু লকটা খুলেছে। এবার যেমনই লকটা খুললো বিড়াল বাইরে আসলো, এই যে টেস্টি ফুড এটা কিন্তু মন ভরে খেয়ে নিল। এবার দেখো তাহলে বিড়াল প্রথম 4টা অ্যাটেম্প্ট দেখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তার মানে কি করলো, প্রথমে যে অ্যাটেম্প্টগুলো ভুল করলো সেগুলো কি করতে হলো বাদ দিতে থাকলো, তাই তো। তাহলে দেখো এই যে প্রত্যেকটা অ্যাটেম্প্ট, অর্থাৎ এই যে প্রথম ফার্স্ট অ্যাটেম্প্ট, সেকেন্ড অ্যাটেম্প্ট, থার্ড, ফোর্থ, তো এগুলোকে বলবো আমরা এক একটা ট্রায়াল, অর্থাৎ চেষ্টা বা প্রচেষ্টা। তার প্রত্যেকটা প্রচেষ্টা কিন্তু ঠিক ছিল না, তাই তো। প্রত্যেকটা প্রচেষ্টাই কিন্তু ঠিক ছিল না। তো কিন্তু এই ভুল করে করে কি করলো না ভুলের মাধ্যমেই কি করলো না সঠিকটা জানতে পারলো। যে প্রথমটা পা দিয়ে করলো, যে পা দিয়ে হবে না, তারপরে বাইরের থেকে লক খোলার চেষ্টা করলো, হবে না, তাহলে বাদ দিয়ে দিল। একটা একটা করে ভুলগুলো বাদ দিলে আমরা কি করতে পারি না সঠিকটা জানতে পারি। এবার থর্নডাইক কি করলেন, কিছুদিনের জন্য বিড়ালকে আর পাজেল বক্সে রাখতেন না। কিছুদিন পর, মানে বলতে পারো একটা ডিউরেশনের পর, আবার যখন তিনি পাজেল বক্সের মধ্যে বিড়ালকে কি করলেন না আবদ্ধ করলেন এবং বাইরে খাবার রাখলেন, তিনি দেখছেন যে কি হলো, আগে কি হতো যে বিড়াল বুঝে গিয়েছিল যে লিভার পুশ করলেই কি হবে না দরজা খুলে যাবে। কিন্তু কিছুদিন পর তিনি দেখছেন যে বিড়াল আবার কি করছে না চেষ্টা করছে, মানে বক্স থেকে বেরোতে পারছে না। কেন না বিড়ালকে অনেক দিনের গ্যাপ দেওয়া হয়েছে। এই গ্যাপ দেওয়ার ফলে কি হয়েছে না অনেক দিন যখন আমরা কোনো কিছু প্র্যাকটিস না করি তখন কি হয় না আমরা অনেক কিছু ভুলে যাই। সেরকম বিড়ালও কি হয়েছে না অনেক দিন পর যখন পাজেল বক্সের মধ্যে তাকে আবদ্ধ করা হয়েছে, কিভাবে বেরোতে হয় সেটা কিন্তু বিড়াল ভুলে গেছে। তো এটা আমরা আরও বিস্তারিতভাবে পড়ব যখন থর্নডাইকের যে বলতে পারো লজ, আমরা সেটা হচ্ছে ল অফ এক্সারসাইজ, অর্থাৎ কোনো কিছু আমরা বেশি বেশি যখন অনুশীলন করি সেটা আমাদের কি হয় না সে লার্নিংটা আমাদের খুব স্ট্রং হয়। আর আমরা যখন কোনো কিছু প্র্যাকটিস করি না, অর্থাৎ আমরা যখন ওটার অনুশীলন করি না,
সেই লার্নিংটা কি হয়ে যায় না আমাদের দুর্বল হয়ে যায় এবং শেষ পর্যন্ত আমরা ভুলে যাই। তো বিড়ালের ক্ষেত্রে সেরকমই হয়েছিল, যেহেতু অনুশীলন হচ্ছিল না, তাকে প্রত্যেক দিন মানে বলতে পারো পাজেল বক্সের মধ্যে রাখা হতো না, সেই জন্য কিছুদিনের গ্যাপের জন্য সে কী হয়েছিল না ভুলে গিয়েছিল। এটা আমরা ল অফ এক্সারসাইজে আরও ভালোভাবে পড়ব। তো আশা করি এক্সপেরিমেন্টটা বুঝে গেলে। দেখো এখান থেকে খুব সহজ কোয়েশ্চেন করা হয়। কীরকম কোয়েশ্চেন করা হয় যে থর্নডাইক কোন প্রাণীর উপর তিনার এক্সপেরিমেন্ট করেছিলেন, তাহলে খুবই সহজ, কিসের উপর না বিড়ালের উপর। তো এইভাবে তুমি যদি গল্পের আকারে এক্সপেরিমেন্টটা পড়ে নাও তাহলে এখান থেকে যে কোনো কোয়েশ্চেন করলেই কিন্তু তোমরা কি করতে পারবে না আনসার করতে পারবে। এবার দেখো নেক্সট যেটা হচ্ছে লজ অফ লার্নিং, অর্থাৎ থর্নডাইক বলতে পারো যে অনেকগুলো সূত্র দিয়েছিলেন, কিন্তু আমরা সব সূত্র কিন্তু পড়ব না। কেন না, আমাদের শুধু সিলেবাসে আমাদের ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রাইমারি লজ, অর্থাৎ তিনি যে প্রাথমিক সূত্রগুলো দিয়েছিলেন সেগুলোই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ যেগুলো আমাদের কাজের জিনিস সেগুলোই আমরা স্টাডি করব। তাহলে দেখো, তাহলে আমি কি বললাম যে আমরা শুধু পড়ব প্রাইমারি লজ। তো তিনটে প্রাইমারি লজ দিয়েছিলেন থর্নডাইক। একটা হচ্ছে ল অফ রেডিনেস, সেকেন্ড হচ্ছে ল অফ এক্সারসাইজ, আর একটা হচ্ছে ল অফ ইফেক্ট। তো চলো আমরা একটা একটা করে এটাকে এক্সপ্লেইন করি। তাহলে ফার্স্ট যেটা সেটা হচ্ছে ল অফ, দেখো ল অফ রেডিনেস, তাই তো, ল অফ রেডিনেস। তো এটাকে যদি আমরা বাংলাতে বলি তাহলে কি হবে, যদি এটাকে আমরা বাংলাতে বলি তাহলে এটা হচ্ছে প্রস্তুতির সূত্র। রেডি মানে প্রস্তুতি, তোমরা জানো, এটাকে বলবো আমরা বাংলাতে প্রস্তুতির সূত্র। প্রস্তুতির সূত্র। তাহলে ল অফ রেডিনেস মানে হচ্ছে প্রস্তুতির সূত্র। তো দেখবে তোমাদেরকে এভাবে বলা হয় যে একজন শিক্ষার্থী যত বেশি প্রস্তুত থাকবেন তাকে শেখাতে তত সহজ হয়। এভাবেই কিন্তু তোমাদেরকে বলা হয় যে মানসিকভাবে যত প্রস্তুত থাকবেন তাকে শেখাতে তত সহজ হয়। কিন্তু উল্টোটাও সত্য, যে একজন টিচার যত বেশি প্রস্তুত থাকবেন তিনিও কিন্তু ভালোভাবে শেখাতে পারবেন। কিন্তু থর্নডাইক এটুকুতেই সীমাবদ্ধ থাকেনি। থর্নডাইক এই ল অফ রেডিনেসের মধ্যে কি বলেছেন, এই ল অফ রেডিনেসের অনেকগুলো কম্পোনেন্ট আছে। ফার্স্ট যেটা সেটা হচ্ছে ফিজিক্যাল রেডিনেস, অর্থাৎ শারীরিকভাবে তোমাকে কি থাকতে হবে না প্রস্তুত থাকতে হবে, অর্থাৎ ফিজিক্যালি তোমাকে কি থাকতে হবে, রেডি থাকতে হবে। এটা কীরকম, এটা একটা এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। ধরো যে তুমি অসুস্থ, তোমার প্রচণ্ড ফিভার, তুমি জ্বরে কাঁপছো, তার মানে তোমার ফিজিক্যালি তুমি কিন্তু শেখার জন্য প্রস্তুত না। বা কোথাও তোমার খুব পেইন করছে, খুব ব্যথা আছে, বা তোমার খুব সর্দি, নাক দিয়ে জল পড়ছে, তাহলে দেখবে তুমি কিন্তু তোমার বডি, অর্থাৎ তোমার যে তুমি বলতে পারো শারীরিকভাবে কিন্তু শেখার জন্য প্রস্তুত না, কারণ তোমার বডি তোমাকে সাপোর্ট করবে না। তার মানে তুমি যদি শারীরিকভাবে প্রস্তুত না হও তাহলে কিন্তু তুমি কোনো কিছু ভালোভাবে শিখতে পারবে না, তাই তো। সেই জন্য বলতে পারো ফিজিক্যাল ফিটনেস কিন্তু একটা বলতে পারো রেডিনেসের কিন্তু একটা বলতে পারো পার্ট। তাহলে ফার্স্ট তিনি কি বলেছিলেন যে তোমাকে কি করতে হবে, রেডিনেস মানে কথার মানে হচ্ছে যে তোমাকে ফিজিক্যালি প্রথমে কি হতে হবে না রেডি হতে পারবে, তার মানে তোমার বডি তোমাকে শিখতে সাহায্য করবে। সেকেন্ড যেটা তিনি বলেছিলেন সেটা হচ্ছে প্রজ্ঞামূলকভাবে, অর্থাৎ এটাকে আমরা বলবো কগনিটিভলি, তাই তো, কগনিটিভলি। এটা আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিতে। তার মানে প্রজ্ঞামূলকভাবে মানে তুমি একটা বাচ্চাকে যে শেখাবে, অত কোনো একটা টপিক পড়াচ্ছ, সেই জন্য বাচ্চার যে ব্রেন ততটাই ডেভেলপড হয় যাতে করে তুমি কি পড়াচ্ছ সেটা যেন ওর ব্রেনের মধ্যে কি হয় না নিতে পারে, অর্থাৎ ব্রেন যেন সেটাকে বুঝতে পারে। এখন দেখো তোমরা আপার প্রাইমারি টেটের প্রিপারেশান নিচ্ছ, এবার তোমাদের ব্রেন কিন্তু যথেষ্ট ডেভেলপড, আমি যা পড়াচ্ছি তোমরা কিন্তু চাইলে বুঝতে পারবে। তোমরা যদি ঠিকঠাক পড়াশোনা করো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। কিন্তু এই কনসেপ্টগুলো যদি আমি একটা 5 বছরের বাচ্চাকে বোঝাই তাহলে সে কিন্তু বুঝতে পারবে না। কেন পারবে না, তার ব্রেনটা অতটা ডেভেলপ না
যে এই যে তোমার থর্নডাইকের সূত্র, হ্যাঁ হয়তো গল্পের আকারে মনে রেখে নেবে, কিন্তু কগনিটিভ বলতে পারো এই যে টার্মগুলো এগুলো কিন্তু অতটা বুঝতে পারবে না, তাই তো? কারণ ওর ভোকাবুলারি অতটা নেই যে এই টার্মগুলো বুঝতে পারবে। তার মানে তুমি যে বাচ্চাকে বোঝাবে সেই বাচ্চার ব্রেন যেন এতটা ম্যাচিওর হয় যে তোমার কথাগুলো সে যেন বুঝতে পারে। যেরকম একটা তুমি যদি 6 বছরের বাচ্চাকে তুমি যদি গ্র্যাজুয়েশন লেভেলের ম্যাথ করাও, সে কিন্তু কিছুই বুঝতে পারবে না, কারণ তার ব্রেন অতটা ম্যাচিওর্ড না। তাছাড়া তার বেসিক আন্ডারস্ট্যান্ডিং, সে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী পড়াশোনা করেনি, যাতে করে ডাইরেক্ট গিয়ে কী করতে পারবে না, গ্র্যাজুয়েশনের ম্যাথ করতে পারবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। নেক্সট যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে ইমোশনালি। ইমোশনালি মানে আবেগগতভাবে। আবেগগতভাবে এটা কীরকম, এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে, এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। ধরো তোমার বাড়িতে কেউ অসুস্থ, তাই তো? এবার দেখবে তুমি মেন্টালি কি থাকো না ডিস্টার্ব থাকো। তোমার বাড়িতে কোনো রিলেটিভস কেউ যদি কি থাকেন না অসুস্থ থাকেন, তো দেখবে আমরা কি থাকি না মেন্টালি খুব ডিস্টার্ব থাকি। তখন কিন্তু তুমি শেখার জন্য প্রস্তুত নও, তাই তো? তার মানে তোমাকে ইমোশনালিও কি থাকতে হবে না শেখার জন্য প্রস্তুত থাকতে হবে। হয়তো তোমার শারীরিকভাবে তুমি প্রস্তুত, কগনিটিভলি প্রস্তুত, কিন্তু ইমোশনালি প্রস্তুত না। কারণ তোমার কি হচ্ছে না তুমি ইমোশনালি ডিস্টার্বড আছো। দেখবে হাজব্যান্ড ওয়াইফ যদি খুব ঝগড়া করে, দেখবে বাচ্চারা কি হয় না খুব ইমোশনালি ডিস্টার্বড হয়। নেক্সট নেক্সট হচ্ছে সোশ্যালি। নেক্সট হচ্ছে সোশ্যালি। দেখবে আমরা যখন স্কুল লাইফে পড়াশোনা করতাম, আমরা স্কুল যেতাম, কেন যেতাম? আমরা তো শিখতে যেতাম, পড়াশোনা তো একটা কারণ ছিলই যে আমরা শিখতে যাচ্ছি, কোনো কিছু কী করতে যাচ্ছি না শিখতে যাচ্ছি। এবার আরেকটা কারণ ছিল, কি কারণ না আমাদের স্কুলে না বন্ধু ছিল, বন্ধুর সাথে খেলতাম, বন্ধুর সাথে সব কিছু শেয়ার করতাম। তো এই যে দেখো সোশ্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ স্কুল যাব, বন্ধুর সাথে কথা বলবো, খেলবো, ঘুরবো, এটাও কিন্তু একটা বলতে পারো আমাদের স্কুল যাওয়ার একটা অন্যতম কারণ। তাহলে এই যে তার মানে কি করতে হবে না বাচ্চাকে সোশ্যালিও কিন্তু রেডি হতে হবে। এবার দেখো যদি একটা বাচ্চাকে একটা স্কুলে একাই পড়ানো হয়, তাহলে দেখবে যে ওই বাচ্চা কিন্তু স্কুল যেতে অতটা পছন্দ করবে না, প্রেফার করবে না। কিন্তু একটা বাচ্চাকে যদি তুমি কি করো না যেখানে 400 জন স্টুডেন্ট আছে সেই স্কুলে পড়াও, তাহলে কি হবে না বাচ্চা যেতে চাইবে, কারণ সেখানে তার বন্ধু আছে, সেখানে একটা সোশ্যাল এনভায়রনমেন্ট আছে, সেজন্য সেখানে কিন্তু যেতে হবে। তার মানে সোশ্যালিও তাকে কি করতে হবে না প্রস্তুত করতে হবে, প্রস্তুত থাকতে হবে। তাহলে এটাই ছিল কি ল অফ রেডিনেস। এত ভেঙে ভেঙে কিন্তু তোমাদেরকে কেউ পড়াবে না, তোমরা দেখে নেবে এত ভেঙে ভেঙে কিন্তু তোমাদেরকে পড়াবে না কেউ। কেন তোমাদেরকে ভেঙে ভেঙে পড়াচ্ছি? কারণ তোমাদের যেন কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যায়। তার মানে তোমরা শুধু বইয়েও পড়বে, যে বইয়ে এটুকু লেখা থাকে যে তুমি মানসিকভাবে যত প্রস্তুত থাকবে তোমাকে শেখাতে তত সহজ হবে। কিন্তু থর্নডাইক শুধু এটুকু বলেননি, থর্নডাইক এভাবে ভেঙে ভেঙে বোঝাতে চেয়েছে যে তোমার কি থাকবে না ফিজিক্যালি তুমি রেডি থাকবে, তুমি কগনিটিভলি রেডি থাকবে, তুমি ইমোশনালি রেডি থাকবে, তুমি সোশ্যালি রেডি থাকবে। তাহলে রেডিনেসটা কি হলো না কমপ্লিট হলো। তুমি যদি শুধুমাত্র মানসিকভাবেই যদি প্রস্তুত থাকো, আর যদি তুমি ইমোশনালি বলতে পারো এই সোশ্যালি বা শারীরিকভাবে, ধরলাম যে তুমি বলতে পারো যে মানসিকভাবে প্রস্তুত, কিন্তু তোমার ফিজিক্যালি অর্থাৎ শারীরিকভাবে তুমি প্রস্তুত না, তাহলে দেখবে সেই লার্নিং কিন্তু ঠিক হয় না, ঠিকঠাক হয় না। নেক্সট নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে সেকেন্ড সূত্র। তাহলে ওটা গেল ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড সূত্র, ল অফ এক্সারসাইজ। ল অফ এক্সারসাইজ, এই ল অফ এক্সারসাইজকে আমরা দুই ভাগে ভাগ করব ল অফ এক্সারসাইজকে। একটাকে বলবো আমরা ব্যবহার, একটাকে বলবো ব্যবহার, আর একটাকে বলবো আমরা অপব্যবহার। একটাকে বলবো আমরা ব্যবহার, আর একটাকে বলবো আমরা অপব্যবহার। একটাকে বলবো ইউজ, আর একটাকে বলবো আমরা ডিসইউজ। তাহলে ব্যবহার, দেখো তোমাদের যখন এক্সপেরিমেন্টটা পড়ালাম তখন থর্নডাইকের যে এক্সপেরিমেন্ট তোমাদেরকে বললাম যে প্রথম
অ্যাটেম্পটে বিড়াল অনেকবার চেষ্টা করেছিল যে কিভাবে কি করতে হয়, না পাজেল বক্সে যে লক সেটা খুলতে হয়। কিন্তু প্রথম বোঝার পর দ্বিতীয় দিন বোঝার পর বিড়াল যখন বুঝতে পারলো যে লিভার পুশ করলেই কি হয়, না লকটা খুলে যায়। এরপর যখন বিড়ালকে ওই পাজেল বক্সে ঢোকানো হতো, ও কী করতো, না ডাইরেক্ট ফার্স্ট অ্যাটেম্পটে গিয়ে কী করতো, না লিভারটা পুশ করে দিত, লকটা খুলে দিত, বাইরে এসে যে টেস্টি খাবার সেটা খেয়ে নিত। এবার দেখো কী হয়েছিল, না কিছুদিনের জন্য গ্যাপ দেওয়া হয়েছিল। তোমাদেরকে বলেছিলাম যে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত কী করা হয়েছিল, না আর কিন্তু বিড়ালকে পাজেল বক্সে ঢোকানো হতো না, আবদ্ধ করা হতো না। এবার কিছুদিন পর আবার যখন বিড়ালকে ওই পাজেল বক্সে রাখা হচ্ছে এবং সামনে খাবার দেওয়া হচ্ছে, তখন থর্নডাইক দেখছেন যে বিড়াল কি করছে, না ডাইরেক্ট গিয়ে কিন্তু ওই লিভার পুশ করতে পারছে না, ও আরও কী করছে, না অ্যাটেম্প্ট নিচ্ছে, অনেক চেষ্টা করছে। কিন্তু তিনি ওটা দেখেছিলেন যে ফার্স্ট যত অ্যাটেম্প্ট লেগেছিল পরবর্তীতে কিন্তু কম লেগেছে, কিন্তু ভুলে গেছে। সেরকমই আমাদের ক্ষেত্রেও দেখবে তোমরা যে পড়াগুলো আমরা কি করি, না বারবার রিভিশন করি, যেগুলো আমরা বারবার কি করি, রিভিশন করি, দেখবে সেগুলো আমাদের মনে থাকে। যে লার্নিংগুলো অর্থাৎ যে পড়াগুলো আমরা কি করি না, রিভিশন করি না, অর্থাৎ অপব্যবহার করি, অর্থাৎ আমরা মানে ব্যবহার করি না, অর্থাৎ আমরা কি করি না, রিভিশন করি না, দেখবে সেগুলো আমরা ভুলে যাই। তার মানে যে লার্নিং তুমি কি করবে, বারবার প্র্যাকটিস করবে অর্থাৎ ব্যবহার করবে, সেগুলো তোমার কি হবে, না খুব স্ট্রং হবে। আর যেগুলো তুমি কি করবে না, রিভিশন করবে না, সেগুলো দেখবে তুমি কি করবে, না ধীরে ধীরে কী হবে, না তোমার লার্নিং উইক হবে, শেষ পর্যন্ত তুমি ভুলে যাবে। সেই জন্য দেখবে যে অনেক দাদারা আমাদেরকে বলেন যে আমি যখন কম্পিটিটিভের প্রিপারেশন নিতাম তখন আমার খুব ম্যাথের যে শর্টকাটগুলো খুব মনে থাকতো, এখন ভুলে গেছি। কেন ভুলে গেছে, না ওই দাদা যখন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার জন্য প্রিপারেশন নিত তখন কি করতো, না এগুলোকে বারবার অ্যাপ্লাই করতো, ব্যবহার করতো। এখন যেহেতু ব্যবহার হচ্ছে না সেই জন্য দাদা ভুলে গেছেন। তো এটাই ছিল কি, না ল অফ এক্সারসাইজ। এবার দেখো নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে ল অফ ইফেক্ট। ল অফ ইফেক্ট, ল অফ ইফেক্ট যেটাকে আমরা বলবো, তাহলে দেখো এই যে ল অফ এক্সারসাইজ, এটাকে আমি তোমাদেরকে বলে দিই, এটা বাংলাতে বলা হয় অনুশীলনের সূত্র। এখানে বাংলাটা বলিনি তোমাদের, অনুশীলনের সূত্র, অনুশীলনের সূত্র এটাকে বাংলাতে বলা হয়। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে ল অফ ইফেক্ট, যেটাকে আমরা বলবো প্রভাবের সূত্র। প্রভাবের সূত্র, প্রভাবের সূত্র। দেখো এই যে প্রভাবের সূত্র, এটা বোঝানোর জন্য আমার একটা রিয়েল লাইফের কিন্তু তোমার এক্সাম্পল আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো দেখো আমরা তিনজন বন্ধু ছিলাম, ঠিক আছে। তো আমরা একসাথেই সাধারণত রেস্টুরেন্টে যাই, খেতে যাই। তো আমার এক বন্ধু কি করলো, না আমাদেরকে অফার করলো, আমরা অন্য যে দুইজন বন্ধু আছি কি করলো, না অফার করলো যে চল তোদের মানে মালদাতে একটা খুব রেপুটেড রেস্টুরেন্ট আছে, বলে ওখানে নিয়ে যাব, মুরগ মাসাল্লাম খাওয়াবো, তাই তো। এটা কিন্তু আমার রিয়েল লাইফের এক্সাম্পল বলছি। ও অফার করলো যে কি করবে, না মুরগ মাসাল্লাম খাওয়াবে। এবার দেখো এই ডিশটা কিন্তু আমি আর এর আগে কিন্তু খাইনি, ও যখন আমাকে বলেছিল তার আগে কিন্তু এই ডিশটা আমি খাইনি, খুব এক্সাইটেড ছিলাম যে খাবো। এবার গেলাম, এবার রেস্টুরেন্টে কিন্তু আমাদের কী করলো, না অনেকক্ষণ ধরে ওয়েট করালো, প্রায় 45 মিনিট ধরে ওয়েট করালো। এবার যখন ডিশটা দিল, আমরা যখন খাচ্ছি 3 বন্ধু মিলে, তো কিছুটা খাওয়ার পর উপরটা ভালো লাগলো, নিচের অংশটা দেখে মনে হলো কাঁচা আছে, খেতে খুব বিরক্ত লাগলো। এবার দেখো এই যে মুগ মাসাল্লাম প্রথম খাচ্ছিলাম, ঠিক আছে, তো কি হলো, না আমার বলতে পারো ভেতরটা কিন্তু বলতে পারো বমি বমি ভাব লেগে গেল, আর খেতে পারছিলাম না, ঠিক আছে, খেতে পারছিলাম না। এবার এরপরে দেখবে যে আমাকে কোনো বন্ধু যখন মুগ মাসাল্লামের কথা বলে আমি কি হাত উঠিয়ে নিই যে না আমি যাব না। কেন যাব না, না আমার উপর কি আছে, না একটা ব্যাড বলতে পারো যে ইফেক্ট আছে, অর্থাৎ আমার উপর কিন্তু এই মুগ মাসাল্লাম সম্পর্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে গেছে অলরেডি। তো এই যে দেখো এই প্রভাব হচ্ছে দুই রকম, প্রভাবটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। ইনকেস ভাবো যে ওই বন্ধু আমাকে নিয়ে গেছিলো, ওর যে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলো সেখানে যদি মুগ মাসালামটা খুব ভালো করে রোস্ট করে দিত, খেতে যদি আমার ভালো লাগতো, তাহলে পরবর্তী সময়ে আমার যে বন্ধু যে অফার করছিল আমি কিন্তু এক বাক্যে চলে যেতাম যে খাবো।
কেন গেলাম না? কারণ আমার প্রথম বলতে পারো যে ইফেক্ট সেটা কিন্তু খুব বাজে পড়েছিল আমার উপর। তাই তো? তাহলে এবার দেখো এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা কি বললাম, একটা হচ্ছে তোমার পজিটিভ আর আরেকটা হচ্ছে নেগেটিভ, তাই তো? একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এবার দেখো পজিটিভ এবং নেগেটিভ কিভাবে আমরা এটাকে ডিফাইন করব। তাহলে পজিটিভ মানে হচ্ছে যদি কোনো কাজের প্রভাব আমাদের উপর পজিটিভলি পড়ে, অর্থাৎ খুব বলতে পারো যদি খুব পজিটিভ ইম্প্যাক্ট পড়ে, অর্থাৎ বলতে পারো ওর যদি ভালো ইম্প্যাক্ট পড়ে, তাহলে সেই কাজটা আমরা বারবার করি, সেটা আমাদের করতেও ভালো লাগে। কিন্তু কোনো কাজের ইফেক্ট যদি আমাদের উপর নেগেটিভ পড়ে, সেই কাজ কিন্তু আমরা করতে চাই না। সেই জন্য দেখবে বাচ্চারা হয়তো যে বই মানে সাবজেক্টটা কি করে না, ওর পড়তে ভালো লাগে, ওর টিচার হয়তো খুব ভালোভাবে বুঝিয়েছে, বেসিক আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, ওই সাবজেক্টটা পড়তে চাই, কিন্তু দেখবে ওর যেটা পছন্দ হয় না ওটা যদি তুমি ওকে পড়তে বলো, তাহলে কি করবে না, লেম এক্সকিউজ দেবে। যেরকম আরেকটা এক্সাম্পল তোমাদেরকে আমি প্রেজেন্ট করছি। ধরো আমাদের প্রথম যে উপপাদ্য, ধরো ক্লাস 8-এ পড়ানো হয় যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুই জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয় তারা পরস্পর সমান, তাই তো? এটা হচ্ছে হয়তো স্টুডেন্টের লাইফের প্রথম উপপাদ্য। হয়তো ওর টিচার যিনি ছিলেন খুব ভালো এক্সপার্ট আমাদের স্যারের মতো। এবার দেখো তাহলে তার টিচার কি বলবে যে বিপ্রতীপ কোণ, একদম সোজা, কোনো চাপের ব্যাপার না। বিপ্রতীপ কোণ মানে হচ্ছে বিপরীত কোণ, বিপ্রতীপ কোণ মানে হচ্ছে বিপরীত কোণ, বিপরীত কোণ। এবার কি করলো স্যার, বললো যে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, এর বিপরীত কোণ হচ্ছে এটা। এবার কি হলো, যেহেতু এবার দেখো যেহেতু কি হলো না, উপপাদ্যটাকে খুব ভালোভাবে বোঝালো স্টুডেন্টকে। এবার দেখবে যে ওর উপপাদ্য সম্পর্কে কী পড়লো না, একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়লো, ওকে খুব ভালো লাগলো। তাহলে উপপাদ্য যখনই স্যার বলবে যে উপপাদ্য করাবো, বললো হ্যাঁ হ্যাঁ স্যার করান করান। কেন না, ওর একটা ভালো অর্থাৎ পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে কিন্তু ওর উপর। কিন্তু এই উপপাদ্যটাই কোনো টিচার যদি খুব এমনভাবে মানে বলো যে ছাত্রকে বোঝালো যে খুব কঠিনভাবে বুঝিয়ে দিল, ছাত্র বুঝতে পারলো না, মাথার উপর দিয়ে চলে গেল, তখন দেখবে যে উপপাদ্য দেখলেই ওর কিন্তু একটা ফোবিয়া কাজ করবে, উপপাদ্য করব না, উপপাদ্য করব না, মানে একটা ভয় কাজ করে। কেন না, ওর উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। তো আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এবার দেখো নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে থর্নডাইকের আমরা যে এক্সপেরিমেন্ট পড়লাম এর এডুকেশনাল ইমপ্লিকেশন, অর্থাৎ বলতে পারো শিক্ষামূলক গুরুত্ব কী, শিক্ষাক্ষেত্রে আমরা এটাকে কিভাবে আমরা কি করি না ইউজ করি, ব্যবহার করি। তাহলে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো এগুলো হচ্ছে এডুকেশনাল বলতে পারো ইমপ্লিকেশন, অর্থাৎ শিক্ষামূলক গুরুত্ব। ফার্স্ট যেটা হচ্ছে ভুল থেকে শেখা, তার তিনার যে থিওরি বা এক্সপেরিমেন্ট সেটার নামই হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। তার মানে কি করি না, আমরা ভুল থেকেই শিখি। দেখো কি বলেছে, শিক্ষার্থীরা চেষ্টা ও ভুলের মাধ্যমে নতুন জ্ঞান অর্জন করবে, তাই তো? যেটা বেড়ালের ক্ষেত্রে দেখলে যে কি করলো না, ভুল করে করে কিন্তু সঠিকটা জানতে পারলো। শিক্ষককে ভুলের জন্য শাস্তি না দিয়ে ভুল থেকে শেখার সুযোগ দিতে হবে। এটা যখন আমি পড়াই স্টুডেন্টদের, তখন তারা কিন্তু আমাকে কোয়েশ্চেন্স করে। কি কোয়েশ্চেন? আমি প্রথমেই বললাম যে থর্নডাইক তোমাদেরকে যে মারার মূল কারণ তার জনক হচ্ছেন থর্নডাইক। এবার এখানে দেখো কি বলা হচ্ছে এডুকেশনাল ইমপ্লিকেশনে, যে শিক্ষককে ভুলের জন্য শাস্তি দিতে বারণ করা হচ্ছে, তাই তো? তো এর কারণ হচ্ছে আমি তোমাদেরকে কি বললাম যে মিসবিহেভ, তোমাকে পড়ার কথা বলেনি, হয়তো তোমার টিচার তোমাকে কোনো কিছু পড়ালেন, বোঝালেন, তুমি বুঝেও গেছো, তোমাকে সেটা হোমওয়ার্ক করতে বললেন, তুমি করলে না, তার মানে কি করলে, তুমি টিচারের কথা শুনলে না, সেক্ষেত্রে পানিশমেন্টের কথা বলা হয়েছে। কিন্তু এরকম বলা হয়নি যে তুমি নতুন কোনো কিছু করছো, চেষ্টা করছো, ওখানে তুমি ভুল করলে আর তোমার টিচার গিয়ে তোমাকে মেরে দিল না, এটা করতে বারণ করেছে। যে হ্যাঁ, প্রথম কোনো কিছু যখন আমরা লার্ন করব, কোনো কিছু যখন আমরা শিখব, তখন আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। তার জন্য স্টুডেন্টদের কিন্তু মারার প্রয়োজন নেই, তাকে ভুল করতে দাও, কি ভুল করছে সেটা থেকে ওকে কারেকশন করে দিতে হবে, সঠিকটা বুঝিয়ে দিতে হবে যে এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে সঠিক। নেক্সট হচ্ছে দেখো প্রস্তুতির সূত্র, যেটা হচ্ছে আমরা প্রথম লজ পড়লাম প্রস্তুতির সূত্র। তো দেখো
শিক্ষার্থীরা যখন মানসিকভাবে প্রস্তুত থাকে তখন শেখাও দ্রুত ও সহজ হয়। তার মানে তুমি যত বেশি বেশি রেডি থাকবে তোমার কি হবে না শেখাটা খুব সহজ এবং দ্রুত হবে। শিক্ষককে শিক্ষার্থীর আগ্রহ ও প্রস্তুতি দেখে শিক্ষা শুরু করা উচিত। অর্থাৎ তুমি টিচার, তুমি ক্লাসে গেলে আর গিয়েই পড়া স্টার্ট করে দিলে, তোমার স্টুডেন্ট রেডি আছে না না সেটা তুমি দেখলে না, তুমি তাদেরকে কোনো কিছু জিজ্ঞেসও করলে না, তাদেরকে একটু কি করতে হবে না তাদেরকে তাদের যে বলতে পারো যে কৌতূহল সেটা বাড়াতে হবে, তাদেরকে রেডি করতে হবে, তারপর পড়াটা স্টার্ট করতে হবে। নেক্সট নেক্সট হচ্ছে দেখো অনুশীলনের গুরুত্ব, যেটা হচ্ছে ল অফ এক্সারসাইজ। এটা তোমাদেরকে বললাম যে বারবার অনুশীলনের মাধ্যমে আমাদের যে লার্নিং সেটা খুব স্ট্রং হয়। আর যেটা আমরা কি করি না অপব্যবহার করি, যেটা আমরা অনুশীলন করি না সেটা কি হয় না সেটা আমাদের দুর্বল হয়ে যায়। দেখবে যেগুলো আমরা প্র্যাকটিস করি না, অনুশীলন করি না, সেগুলো আমরা দেখবে সেই লার্নিংগুলো আমাদের কি হয়ে যায় না খুব দুর্বল হয়ে যায়। নেক্সট নেক্সট হচ্ছে দেখো পুরস্কার ও উৎসবের প্রভাব। এটা দেখো একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে বুঝাচ্ছি। ধরো একটা বাচ্চাকে তুমি কি দিলে না একটা টাস্ক দিলে ক্লাসে করতে, টাস্ক দিলে বাচ্চা কি করলো না সেই টাস্কটা করলো। এবার তুমি কি করলে ওর খাতায় তুমি একটা রাইট চিহ্ন দিলে। তো দেখবে বাচ্চা তোমার কাছে কি করে, তুমি যদি ছোট বাচ্চাকে পড়িয়ে থাকো কোনো স্কুলে তাহলে তোমার এক্সপিরিয়েন্স কিন্তু থাকবে যে বাচ্চা কি করে, বাচ্চা বলে যে স্যার আমাকে একটা গুড দেন, স্যার প্লিজ একটা গুড দেন, ঠিক আছে। এবার তুমি বাচ্চার খাতাতে কি করলে সুন্দর করে একটা গুড লিখে দিলে, সুন্দর করে একটা গুড লিখে দিলে। থর্নডাইক বলছেন যে এটাই হচ্ছে বাচ্চার জন্য একটা পুরস্কার। তার মানে থর্নডাইক এটা বলেছেন যে তোমাকে ম্যাটেরিয়ালিস্টিক যে পুরস্কার দিতে হবে এটা কিন্তু কোনো মানে নেই। এই যে তোমার ভার্বাল বলতে পারো রিওয়ার্ড, এটাও কিন্তু একটা রিওয়ার্ড। দেখবে এই গুডটা ও কী করে না ওর যে পিয়ার্স বা সহপাঠী আছে তাদেরকেও দেখায়, বাড়িতে গিয়ে যারা প্যারেন্টস থাকেন তাদেরকেও দেখায় যে আমাকে স্যার গুড দিয়েছেন। তার কাছে এটাই হচ্ছে তার জন্য বলতে পারো রিওয়ার্ড, তার জন্য একটা পুরস্কার। সেই জন্য ছাত্ররা যদি কি করে না কোনো কিছু ভালো কাজ করে তার জন্য কি করা উচিত, তাদেরকে সাবাস, খুব ভালো হয়েছে, এক্সেলেন্ট, তাই তো ভেরি গুড এগুলো বলা উচিত। কি হয় না এতে ছাত্ররা বেশি বেশি উৎসাহিত হয়। নেক্সট এখানে লেখাই আছে দেখো পুরস্কার বা ইতিবাচক প্রতিক্রিয়া শিক্ষার্থীর শেখাকে শক্তিশালী করে। শিক্ষককে ইতিবাচক প্রতিক্রিয়া যেটা হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট, এই যে রিইনফোর্সমেন্ট, এই রিইনফোর্সমেন্টের কনসেপ্ট এডুকেশনাল সাইকোলজিতে নিয়ে এসেছিলেন থর্নডাইক। দেখো এই যে লেখাগুলো এগুলো তোমরা পিডিএফ আকারে কিন্তু পেয়ে যাবে, তাই তো। নেক্সট নেক্সট হচ্ছে দেখো অভ্যাস গঠন, যেটা হচ্ছে ফরমেশন অফ হ্যাবিটস। কি এখানে দেখো নিয়মিত অনুশীলন বা পুনরাবৃত্তি ভালো অভ্যাস তৈরি করে। কীরকম দেখবে সাধারণত ছোট বাচ্চাদেরকে বলা হয় যে তোমরা কি করো না লাউডলি পড়ো, মানে উচ্চ স্বরে পড়ো। কেন বলা হয় যে উচ্চ স্বরে পড়লে কি হয় না উচ্চারণ ভালো হয়, কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে এটা বোঝা যায়। পাশে তোমার ধরো যে টিচার আছেন বা তোমার প্যারেন্টস আছেন তেনারা বুঝতে পারেন যে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে। কারণ এটা হচ্ছে তুমি বললাম যে প্রথম প্রথম শিখছো তখন তোমার উচ্চারণ ভুল হতেই পারে। সেই জন্য দেখবে বাচ্চাদেরকে কি করা হয় না বলা হয় যে উচ্চ স্বরে পড়ো। কেন বলা হয় এতে কি হয় না উচ্চারণটা ঠিক হয়, ওর ভুলটা কি করা হয় না সংশোধন করে দেওয়া হয়, এররটাকে ঠিক করে দেওয়া হয়। তাছাড়া দেখবে অনেক বাচ্চার কি হয় না রাইটিং দেখবে ভালো হয় না, অর্থাৎ প্রথম প্রথম শেখে যখন তখন রাইটিং ভালো হয় না। সেই জন্য আমরা কি করি না বাচ্চাদেরকে কি করি না বাচ্চাদেরকে নিয়মিত বলি যে এক পাতা করে লিখবে, এক পাতা করে লিখবে। এই অভ্যাসটাই কি করে না ওর হাতের লেখাটাকে ভালো করে। তার মানে নিয়মিত যদি প্র্যাকটিস করে করে কি করি না অভ্যাস গঠন করি তাহলে আমাদের বলতে পারো উচ্চারণ আমাদের যে হাতের লেখা সেটা কিন্তু খুব ভালো হয়। আশা করি ব্যাপারটা বুঝে গেছো। তো এটাই ছিল আজকের ক্লাস, ঠিক আছে, থর্নডাইকের থিওরি। এবার দেখো এই থিওরির উপর বেস করে খুব সহজ সহজ কোয়েশ্চেন হয়। তোমাদেরকে বললাম যে যেরকম তোমাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে থর্নডাইক যে এক্সপেরিমেন্ট করেছিলেন সেটা কোন প্রাণীর উপর, তো খুব তোমরা সহজে আনসার দিতে পারবে বিড়ালের উপর। তারপরে জিজ্ঞেস করা হয় যে থর্নডাইকের যে বলতে পারো যে লজ, ঠিক আছে, নিচের কোনগুলি হচ্ছে থর্নডাইকের লজ দিয়ে তোমাকে বলে দেবে
যে প্রস্তুতি সূত্র, অনুশীলনের সূত্র, তারপরে তোমাকে বলে দিল যে প্রভাবের সূত্র, আর 4 নম্বর অপশন দিয়ে দিল উপরের সবগুলি। তাহলে আনসার হয়ে যাবে সবগুলি। তো আমরা যখন তোমাদের লাইভ ক্লাস করাবো তখন কিন্তু এই আমাদের কি করি না, আমরা প্রত্যেকটা ক্লাসের পর কিন্তু কি করি না এমসিকিউ প্র্যাকটিস করাই। এটা তোমাদেরকে আমি মানে বলতে পারো যে মানে অতিরিক্ত কিছু বলছি না, কারণ তুমি আমার যে লাইভ ক্লাস সেটা কিন্তু দেখে নেবে, ইউটিউবে দেওয়া আছে, সেটা দেখে নেবে। আমরা কি করি না প্রথমে থিওরি বুঝিয়ে দিই, তারপরে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করাই, কারণ ডাইরেক্ট প্রথমে এমসিকিউ কিন্তু আমরা প্র্যাকটিস করাই না। তো এটাই ছিল আজকের ক্লাস। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো, তোমাদের যে মূল্যবান ফিডব্যাক সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।